আমেরিকা, আবারও বলি, আমেরিকা যেই জিওপলিটিক্সের যেই অবস্থানে আছে সেইটা নিয়ে ধীরে ধীরে প্রকাশিত হবে কি হচ্ছে। কিন্তু আমরা রয়েছি, যে ডক্টর নুরুন্নবী ভাই একজন নির্বাচিত কাউন্সিলম্যান, 5বারের পরপর 5বারের নির্বাচিত আমেরিকান জনগণ দ্বারা, তারাও এখানে কাজ করছে একত্রিতভাবে। এই সরকারকে, যুক্তরাষ্ট্রের সরকারকে ইতিমধ্যে আমরা বুঝাতে পারছি বলে আমরা অল্প হলেও বুঝাতে পারছি যে হোয়াটস রিয়েলি হ্যাপেনিং ইন বাংলাদেশ। এবং ডক্টর ইউনূস এমন পরিণতি হওয়ার সম্ভাবনা রয়েছে, ডক্টর কারজাইয়ের কথা আমরা জানি যে সমস্ত সুযোগ সুবিধা নেওয়ার পর তাকে ছুড়ে ফেলে দেয়া। তিনি আমেরিকার তো পলিসি এটা। অতএব ঘটনাটা বাংলাদেশে ডক্টর ইউনূসকে যদি জনগণ হাতে পায়, অবস্থাটা কি হবে আপনারা, আমি এর নিয়ে দেখছি যে বাংলাদেশ থেকে ডক্টর ইউনূস হয়তো বা পালিয়ে যেতে পারবেন না। অসংখ্য ধন্যবাদ। উনি জাপান যাচ্ছেন টাকার জন্য, এসবগুলো ওনার কাজ নয়। ওনার কাজ নির্বাচন দেয়া। বাংলাদেশের, আমি জাতীয়তাবাদী দলের যারা নেতৃবৃন্দ আমাদেরকে শুনতে পাচ্ছেন তাদের কাছে বলছি, নির্বাচন ছাড়া আপনাদেরকে আগামী কয়েক মাসের ভিতরে একদমই নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা ডক্টর ইউনূসের, এবং এটা নিয়ে সে এগিয়ে যাচ্ছে। অতএব সাধু সাবধান। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ জাহাঙ্গীর। ৭১-এর মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারুল ইসলামকে হাইকোর্ট পূর্ণাঙ্গ বেঞ্চ বেকসুর খালাস দিয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগগুলি ছিল, তিনি 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে 1256 ব্যক্তিকে ডেকে নিয়ে একটা সেখানে গণহত্যা চালায়, ১৭ জনকে অপহরণ করে, বেশ কিছু লোক নারীকে সেখানে রংপুর কারমাইকেল কলেজের যেখানে নারী নির্যাতন কেন্দ্র ছিল সেখানে তিনি নারীদেরকে নির্যাতন করার জন্য পাকিস্তান বাহিনীর হাতে তুলে দিতেন। তিনি তৎকালীন ছাত্র সংঘের সভাপতি ছিলেন রংপুর অঞ্চলের, এবং পরবর্তীতে আলবদর বাহিনীরও সভাপতি প্রধান ছিলেন। তাকে পূর্ণাঙ্গ বেঞ্চ নিরপরাধ বলে ঘোষণা দিলেন। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আমি প্রথমে আমাদের দস্তগীর জাহাঙ্গীর ভাইয়ের কাছে যাব, আর যদি এই বিষয়ে একটু আলোচনা করেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি nrbnews24.com কে আমাকে আপনাদের এই আলাপের জন্য আমন্ত্রণ জানানোর জন্য। যারা আমাদেরকে এখন শুনছেন, ভবিষ্যতে শুনবেন, সবাইকে শুভ সময় জানিয়ে আজকের যে প্রেক্ষাপট, আসলে আমি যেভাবে শুরু করতে চাই সে বিষয়টা বলি যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশে একটি প্রচলিত প্রবাদ দিয়েই বলা যায়, সেটা হলো সর্বাঙ্গে ঘা, আমরা ঔষধ বা মলম দেব কোথায়? বাংলাদেশের বা পৃথিবীর যে কোনো সভ্য রাষ্ট্রের 3টি স্তম্ভ থাকে বা বিভাগ থাকে। সেটা হলো বিচার বিভাগ, আইনসভা বা আইন বিভাগ, তারপরে নির্বাহী বিভাগ। বাংলাদেশে এই মুহূর্তে এই বিভাগগুলোর কোনো বিভাগটি সক্রিয়ভাবে আলাদাভাবে কাজ করতে পারছে না। বাংলাদেশের প্রধান বিচারপতি, তিনি বিচার বিভাগের প্রধান। বাংলাদেশের নির্বাহী বিভাগের প্রধান বাংলাদেশের সংবিধান অনুসারে হওয়ার কথা প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীকে যেহেতু মেটিকুলাসলি ডিজাইন করে সরিয়ে দেওয়া হয়েছে এবং অসাংবিধানিক সরকার সংবিধান অনুসারে শপথ গ্রহণ করে দেশ পরিচালনা করছেন, এবং আমাদের যে আইনসভা তাকে ভেঙে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আসলে আমরা যেটা সকলেই বুঝতে পারি যে অদ্ভুত একটি সিস্টেম চলছে আমাদের এই বাংলাদেশে, যেখানে বিচারপতি, যিনি একমাত্র দেশের প্রধান ব্যক্তি, রাষ্ট্রের প্রধান ব্যক্তির কাছে দেখা করতে যেতে পারেন স্বপ্রণোদিত হয়ে অথবা ওনার আমন্ত্রণে, তিনি হলেন দেশের রাষ্ট্রপতি। বিচার বিভাগের প্রধান, আমি আমার জানা ইতিহাসে স্বপ্রণোদিত অথবা
অন্য কোনো সরকারি আমন্ত্রণ ব্যতীত, সরকারি কাজের আমন্ত্রণ ব্যতীত নির্বাহী বিভাগের প্রধানের সাথে দেখা করেন, এই প্রেসিডেন্স বাংলাদেশে ঘটলো। যখন এটা ঘটলো তখনই আমরা বুঝতে পারি যে উইদিন নেক্সট 24 আওয়ার্স টু 72 আওয়ার্স কিছু একটা ঘটবে বাংলাদেশে। আমরা যেটা জানি 5ই অগস্ট যে তথাকথিত তারা বলছে যেটাকে আন্দোলন বলা হচ্ছে, আসলে তো এটা কোনো আন্দোলনও ছিল না, তারা এটাকে বিদ্রোহ বলার কথা বলা হচ্ছে। এটা কোনো বিদ্রোহ ছিল না, এটা মেটিকুলাসলি ডিজাইন করে যে ক্ষমতার দখল। সেই দিন থেকেই আসলে ঢাকা ইউনিভার্সিটিতে যখন তৎকালীন প্রধানমন্ত্রীর জুলাই মাসে তৎকালীন প্রধানমন্ত্রীর বক্তব্য প্রতিবাদে তারা যখন বলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, তখনই এটা পরিষ্কার হয়ে গিয়েছিল আমাদের কাছে যে আসলে তারা কারা, তাদের লক্ষ্যটা কি। 71-এর পরাজয়, 71-এর পরাজিত শক্তি এবং 71-এ যারা আমাদের বাংলাদেশের বিরোধিতা করেছিল তাদের মধ্যে একজন অন্যতম এই এটিএম আজহারুল ইসলাম রংপুরের বা উত্তরবঙ্গের, উনি একাই প্রায় 1400 থেকে 1500 মানুষের কে সরাসরি খুনের সাথে যুক্ত। একটা বিষয় লক্ষ্য করতে হবে যে বাংলাদেশের স্বাধীনতার পর বিচার বিভাগের বিচারাধীন না আসা পর্যন্ত এই এটিএম আজহারুল ইসলামকে কিন্তু কেউ গণহত্যাকারী কেউ বা খুনি বলা হয়নি। কারণ আপনাকে বেনিফিটস দিতেই হবে, যে আমি ডাউটের কথা বলছি না, আপনাকে বেনিফিটস অফ ডাউটের কথা বলছি না, আমি বলছি বিচার বিভাগ দ্বারা কোনো ব্যক্তিকে যদি বিচার ব্যবস্থার অধীনে তাকে খুনি হিসাবে সাব্যস্ত না করা হয় ততক্ষণ পর্যন্ত তাকে আপনি খুনি বলতে পারেন না, যেটা এটিএম আজহারুল ইসলামের বেটায় ঘটলো। কিন্তু গত সরকারের আমলে, যেটা বঙ্গবন্ধু সরকারের সময় এই মানবাধিকার অপরাধের 71 সনে মানবাধিকার অপরাধের দায়ে যে বিচার শুরু হয়, যেটা 1975 সনের 15ই অগস্টের পর থেকে স্থবির হয়ে পড়ে এবং গত সরকারের সময় সেটা আবার পুনরুজ্জীবিত হয় এবং সেই বিচার কার্য সম্পাদন করা হয় কিছু কিছু। তারই একজন এই এটিএম আজহারুল ইসলাম। আপনি বলেছেন 1200, একটা নাম্বার বলেছেন 1250, আমার কাছে যে তথ্য রয়েছে সেটাতে 1400 বা 1500 মানুষকে উনি সরাসরি এবং 71 সনের যুদ্ধের সময় হত্যা করেছেন এবং বিচারে সেটা প্রমাণিত হয় এবং সেই বিচারে প্রমাণিত হওয়ার পর ওনাকে সুপ্রিম কোর্টে আপিলেও সেইটা রিকনফার্ম করা হয়। এখন দেখুন, মেটিকুলাসলি ডিজাইন করে তারা সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে তারা সেই 71-এর পরাজিত শক্তি, সেই 71-এ তারা যে পরাজয় বরণ করেছিল সেইটাকে তারা আমাদের দেশকে আবার তারা পুনর্দখল করে এখন 71-কে মুছে দেওয়ার সমস্ত আয়োজনের সর্বশেষ যে কালিমা লেপন করে দিলেন সেটা হলো আপিল বিভাগ তার নিজের রায়কেই, যেটা উনি রিকনফার্ম করেছেন 2 বার, সেটাকে এখন নাল এন্ড ভয়েড করে দিয়ে তাকে বেকসুর খালাস করে দেয়া হলো। এটা কিন্তু এই খালাসটা ধরে নেন সিম্বলিক। আমাদের প্রজন্মের এরা যখন আবার ক্ষমতায় আসবে, বাংলাদেশ যখন আবার 71-এর চেতনায় ফেরত আসবে, এই ভদ্রলোক এটিএম আজহারুল ইসলাম উনি জীবিত থাকুক আর না থাকুক, ওনার বিচার তো সম্পাদন হবেই বাংলাদেশে। কিন্তু তখনও পর্যন্ত একটা তথাকথিত যে মেটিকুলাসলি ডিজাইন করে মানুষকে বিভ্রান্ত করে যে প্রতারণা করা হলো, মানুষ কিন্তু সেই প্রতারণার পুরা বিষয়টা পরিষ্কার ছিল না। তখনও পর্যন্ত ধারণা হলো যে আমাদের যাদেরকে আমরা জেনারেশন জি বলি, যে শেখ হাসিনা সরকার শত শত মানুষ ছাত্রদেরকে মেরে ফেলছে। এটা যতই দিন যাচ্ছে ততই এটা পরিষ্কার হয়ে গেল। এই মুহূর্তে তাদের কাছে কিন্তু এটা ক্লিয়ার যে সেখানে রাষ্ট্রকে খেপিয়ে তোলার জন্য আগ্নেয়াস্ত্র বাইরে থেকে এনে তারা মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে তারা শুট করে মানুষকে মেরেছে, পুলিশ হত্যা করেছে, রাষ্ট্রকে খেপিয়ে তোলে। কিন্তু ঘটনাটা হলো 80% বিএনপির তৃণমূল কর্মীদেরকে এমন লুটপাটের এমন সুযোগ সুবিধা এই সরকার করে রেখেছেন,
আর্মির ছত্রছায়ায়, যেটা নবী ভাই 2-3 বার বলেছেন, যে তারা কিন্তু এই সরকার ক্ষমতা এসে কি আমরা এর চেয়ে বেশি লাভবান হবে, ওই একটা বিষয়ে তারা পড়ে রয়েছে। কিন্তু টপ নেতৃত্বে এখন একটা 80, আমি বলবো 70-30 এরকম একটা বিভাজন আছে। 70 হলো যে দ্রুত সময়ে নির্বাচন দিতে হবে, আমরা নির্বাচিত হয়ে তারপরে আসবো, আমরা দেশের ক্ষমতা, আমরা দেশকে পরিচালনা করব। আর 30% রয়ে গেছে যে নির্বাচিত হয়ে আসলেও তো এর চেয়ে বেশি সুযোগ সুবিধা পাওয়া যাবে না, এই একটা দোদুল্যমনতায় রয়েছে। যার জন্যে বা বিএনপির যে হতাশাগ্রস্ত অংশটা, এটা হলো আমি বলবো বাংলাদেশের স্বাধীনতার পক্ষের একটা গ্রুপ, যাদেরকে ডক্টর ইউনূস কোনো ক্রমেই ক্ষমতায় দেখতে চাচ্ছে না। কারণ ইউনূসের পেছনে যারা শক্তি রয়েছেন তারা মূলত বাংলাদেশ বিরোধী। আরেকটা বিষয়, এটা বিশ্বাসযোগ্য অনেকের কাছে নয়, কিন্তু আর্মির যে বড় শক্তি হলো ইউনূসের জন্য জাতীয়তাবাদী দলের তৃণমূলের মানুষেরা 80%। তারা কিন্তু এখনো চক্ষু বন্ধ করে আমি বলছি বিএনপির জাতীয়তাবাদী দলের, তারা কিন্তু চক্ষু বন্ধ করে এখনো ইউনূস সরকারকে সাপোর্ট করে যাচ্ছে। কারণ তারা ডেইলি চাঁদাবাজি করতে পারছে, তাদের দখল করতে পারছে আওয়ামী লীগের। এমনকি আপনি জানেন যে আওয়ামী লীগের নামে তাদের বাড়িতে গরু ছাগল থাকলে সেটাও ধরে নিয়ে যাচ্ছে, এবং এটা চলছে, এভরিডে চলছে, তারা হত্যা করতে পারছে। অতএব এটা যখন কোন নির্বাচিত সরকার আসবে তাদের জন্য এটা নিয়ন্ত্রণ করবে সরকার। অতএব আমরা যারা বাংলাদেশ নিয়ে ভাবি প্রবাসে বসে, আমি একটি সত্য কথা, মানে একটি কথা মানুষ প্রায়ই আমাকে জিজ্ঞেস করেন যে আমরা প্রবাসীরা বাংলাদেশ নিয়ে তো বেশি চিন্তা করি কেন। একটা বিষয় এখানে পরিষ্কার করতে চাই, যে প্রথমত হলো একটি বিষয়কে যদি আপনি ভালোভাবে দেখতে চান তাহলে এর বাইরে থেকে দেখতে হবে। আপনি এর ভিতরে থাকলে পুরা বিষয়টা দেখা যায় না, কিন্তু অনুধাবন করা যায়। আমরা যেহেতু সুযোগ এসেছে যে আমরা বাইরে থেকে বাংলাদেশকে অবলোকন করতে পারি, অতএব আমাদের কাছে বিষয়গুলো সুস্পষ্ট পরিষ্কার। এবং যেহেতু স্বদেশ, আমাদের স্বদেশ বাংলাদেশ, জয় বাংলার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, তাকে মুক্ত করার সংগ্রামে আমরা সকলেই লিপ্ত। তার জন্য বাংলাদেশ নিয়ে এই চিন্তা ভাবনা আমাদেরকে বেকুল করে। আমরা সবসময় যে কাজটা করি সেটা হলো বাংলাদেশের যে কোনো অনিয়ম, অগণতান্ত্রিক, মানুষ হত্যা, এই সকল নিয়ে আমরা আন্তর্জাতিক মহলে প্রশ্ন করে আকর্ষণ করতে চাই হোয়াটস হ্যাপেনিং বাংলাদেশ। ডক্টর নূর নবী, আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে, আমি শুধু একটু 1 মিনিট আপনার একটা বক্তব্য জানতে চাইবো, আপনার মতামত, যে আমাদের জাহাঙ্গীর যে কথাটি বললেন, বিএনপির একটি বড় অংশ যারা এই সময়টাকে তাদের জন্য স্বর্ণযুগ মনে করছেন, যে তারা দায় নিচ্ছেন না, বিএনপি দলীয়ভাবে দায় নিচ্ছেন না, আবার তারা লুটপাট সন্ত্রাস করার সুযোগটা পাচ্ছেন। এই কারণে একটা অংশ তারাও নির্বাচন চাচ্ছেন না। বিষয়টার সাথে কি আপনি একমত? তারা, আমি এক কথা বলবো, দে আর লুজার। তারা ইউনূসের ষড়যন্ত্রে পা দিচ্ছে। তাদের দায়বদ্ধতা থেকে তাদের উচিত হলো আওয়ামী লীগের যে দাবি দ্রুত নির্বাচন দেওয়া, সেটা দাবিটা দরকার হলে আন্দোলন করে আদায় করা। আজ পর্যন্ত তারা সাইডলাইনে বসে আছে, ইউনূস সরকারের বিরুদ্ধে একটি কথা বলে না। ইউনূসের সাথে দেখা করে ওই ছোকরা ছেলেপেলেগুলা থাকে, তাদের দ্বারা অপমানিত হচ্ছে জাতীয় নেতৃবৃন্দ, কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছে না। মনে হচ্ছে তাদের ইউনিফাইড কোনো সেন্ট্রাল লিডারশিপ নেই। এক এক নেতা এক এক কথা বলে, তারেক এক কথা বলে, আলমগীর আর কথা বলে, আর তাদের তৃণমূলের নেতা কর্মীরা তো লুটতরাজ করেই যাচ্ছে। এই কয়েকদিন আগে কুমিল্লাতে একটা আওয়ামী লীগের কোন একটা সংগঠনের ভাইস প্রেসিডেন্ট, তাকে বিএনপি এবং জামাতের লোকরা আগুন ঢেলে দিয়ে পুড়িয়ে মেরেছে, এবং সেটার ভিডিও তারা আবার প্রচার করছে। হোয়াট এ শেম! বিএনপি তো শুরুই হয়েছিল যে ক্ষমতায় এসেই তারা সেই কি বলে গোলাম আজমকে দেশে ফিরিয়ে এনেছিল, রাজাকার খনিদেরকে মন্ত্রী বানিয়েছিল। তো তাদের এই ইতিহাস রয়ে গেছে। তারপরে গ্রেনেড হামলায় 21শে আগস্ট যে
ঘটনাটা ঘটেছিল, পার্লামেন্টে খালেদা জিয়া বলেছে শেখ হাসিনা বেনেডিভেকে গ্রেনেড নিয়ে নিজেই ওইটা ছুড়ে মেরেছে। হোয়াট এ সেম। তারপরে বাংলা ভাই, তাদের আর সময়ের সৃষ্টি হয়েছিল। বঙ্গবন্ধুর হত্যায় জিয়াউর রহমানের সম্পৃক্ততা ছিল, সেটা খুনি আর ফারুক রশিদই তারা স্বীকার করেছে ভিডিওতে, সেগুলোর কপি আমার কাছে আছে। কাজেই এই ইতিহাসের কলঙ্কময় ইতিহাস থেকে মুছে ফেলে একটা ক্লিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে এইবার তাদের আসার সুযোগ ছিল। সেই সুযোগটা বিএনপি অবহেলায় তারা হারাচ্ছে। তারা যদি তাদের নীতি ঠিক না করে, তাহলে তাদের অবস্থাও বাংলাদেশে ওই মুসলিম লীগের যে অবস্থা হয়েছিল পাকিস্তানে, এই বিএনপির অবস্থা তাই হবে। অলরেডি যে সমস্ত সার্ভে দেখা যাচ্ছে, তারা জামাতের নিচে বা আওয়ামী লীগ টপে 50 to 75% সাপোর্ট হলো আওয়ামী লীগের, জামাতের হলো 24%, বিএনপির হলো 14%। তারা এগুলা থেকে শিক্ষা নিচ্ছেন না। তারা তো দেয়ালের লিখন তারা স্পষ্ট দেখতে পাচ্ছে। তাদের ভুল নীতির জন্য দলটা ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ গণতন্ত্রের স্বার্থে দুটো বৃহৎ দল থাকা উচিত, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি। অন্য কোনো দলের অস্তিত্ব নেই, জনগণ সাপোর্ট করবে না। কিন্তু বিএনপি তাদের নেতৃত্বহীনতার জন্য, তাদের নীতিহীনতার জন্য তারা সেই সুযোগটা হেলায় হারাচ্ছে।